Hello student, welcome to the Math Loop 96. আজকে আমরা মাধ্যমিক 2026-এর জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 53, অঙ্কের পেজ নাম্বার 53 এটা আজকে আমরা করব। এর পূর্বে 18 নম্বর পেজটা আপলোড হয়েছে, তোমরা যারা দেখোনি এখনো পর্যন্ত চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর চলো কথা না বাড়িয়ে আমরা পেজ নাম্বার 53 এটা শুরু করি। হলো, দেখো তো এমসিকিউর প্রথম যে প্রশ্নটা আমরা দেখছি, প্রতি বছর নির্দিষ্ট শতকরা হারে পরিবর্তিত হয়ে বর্তমানে একটি অঞ্চলের পরিযায়ী শ্রমিকের সংখ্যা এত। তাহলে আমাকে চুজ করতে হবে কোন অপশানটা এক্ষেত্রে সঠিক। আচ্ছা, একটু ভালো করে বুঝবে যে বর্তমানে ওই অঞ্চলে পরিযায়ীর সংখ্যা, এটা একের দাগ থেকে একেরটা আমরা করছি। দেওয়া আছে 5,000, এইটা দেওয়া আছে, তাই তো? আচ্ছা, খেয়াল করো আমরা এটাকে কি লিখবো। 5,000 লিখলাম। আচ্ছা, যদি আমরা এটাকে 110/100 লিখি, আমরা কি কোনো ভুল লিখলাম? না। কেন না, 0 কেটে গেলে সেই আগের অবস্থায় আসে, তাই না? আচ্ছা, এখান থেকে খেয়াল করো, এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 প্লাস কি লিখব, এখানে 100, আর এদিকে আমরা যদি 11 লিখি তাহলে কত হচ্ছে? 100 একে 100, 11 নয়, ভুল বললাম, এখানে 10 লিখতে হবে। 100 একে 100 যোগ 10 মানেই 110 চলে আসে, তার হোল কিউব। আচ্ছা, এটা কি? এটা অ্যাকচুয়াল দেখো, আমরা কি জানি, এ সমান হয় পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। আবারও বলছি, আমি লিখছি পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, অ্যাকচুয়াল n বলতে এখানে 3। খেয়াল করো, তাহলে এক্ষেত্রে গল্পটা দাঁড়াচ্ছে যেটা, যে 10% হারে আমার পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা বেড়েছে কিন্তু প্লাস বেড়েছে, এবং সময়টা লেগেছে 3 বছর। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে আমার কোন অপশানটা যাচ্ছে? এক্ষেত্রে সঠিক আনসারটা তুমি দেখে নাও যে এটা কিন্তু অপশান সি যাচ্ছে, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেয়েছে, তাই না? এটা অপশান সি যাচ্ছে। বোঝা গেল? ওকে, চলো তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। এবিসিডি ক্রমিক সমানুপাতি হলে কোনটি সত্য নয়? এটা কিন্তু বড় কাজ, তোমাকে যাচাই করে দেখতে হবে। আমি একটু এগিয়ে দিই জাস্ট, দ্বিতীয়টা, তাহলে এটা হচ্ছে অপশান কোনটা যেন বললাম না, সি। আর এক্ষেত্রে যেটা দিয়েছে, এবিসিডি যদি ক্রমিক সমানুপাতি হয় বাবু, তাহলে কিভাবে লিখব? না, a/b সমান b/c সমান c/d লিখব। আচ্ছা, অনেকগুলো অনুপাত যদি পরস্পরের সমান হয়, স্পেসিফিক ভ্যালু পাওয়ার জন্য আমরা কি করি বলো তো? না, আরও একটা অতিরিক্ত অংশকে সমান ধরে নিই, তাই না? তাহলে এখান থেকে আমরা এ বি সি এদের মানগুলো ক্রমশ পাবো নিশ্চয়ই। তো এবার কিন্তু আমাকে প্রত্যেক কটা অপশানে পুট করে করে দেখতে হবে কোনটা সঠিক হচ্ছে না, কোনটা ম্যাচ করছে না। এটা যথেষ্ট বড় কাজ, আমি আর করছি না। দেখবে এটা সির সঙ্গে ম্যাচ করছে না, বাকি সবগুলোর সঙ্গেই করছে কিন্তু। হলো, পার্টটা দেখো, যে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশ কিন্তু সর্বসম নয়? আচ্ছা, সদৃশ আর সর্বসমর মধ্যে তফাৎটা কিন্তু ভালো করে বুঝতে হবে। ধরো দুটো ত্রিভুজ, সদৃশ কখন বলবো আর সর্বসম কখন বলবো, ভালো করে বোঝো। সর্বসম হতে গেলে সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি একটার সঙ্গে আর একটা মিলে যেতে হবে। মানে বলতে চাইছি
যে দুটো ত্রিভুজের আকার একদম একই হতে হবে, এইটাকে কেটে এর ওপর বসিয়ে দিলে যেন মিলে যায় পুরোপুরি। হলো, সেটা হচ্ছে সর্বসম। আর সদৃশ বলতে কি না, সেক্ষেত্রে বাহুর কোনো মিল নাও থাকতে পারে, সেক্ষেত্রে কোণগুলো পুরোপুরিভাবে মিলে যাবে। তো বলেছে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশ কিন্তু সর্বসম হবে না। আচ্ছা, এক্ষেত্রে যদি আমরা ধরে নিই, ভালো করে বুঝবে, ধরে নাও সমস্ত কোণগুলো 60-60-60 করে, মানে দুটোই সমবাহু ত্রিভুজ। কথার কথা, এটা হচ্ছে 4 সেন্টিমিটার সব বাহু, আর এর সব বাহু হচ্ছে ধরে নিলাম 8 সেন্টিমিটার। তাহলে এরা কি কোনো অবস্থাতে সর্বসম নয় কিন্তু, কেননা বাহু তো আলাদা। বাট কোণের যেহেতু মিল আছে, তাই জন্য এক্ষেত্রে ত্রিভুজদ্বয় কিন্তু কী হবে না, ত্রিভুজদ্বয় কিন্তু সদৃশ হবে। তো এক্ষেত্রে অ্যাকচুয়াল গল্পটা দাঁড়াচ্ছে কি না, এদের আকৃতি একই, দেখতে পুরোপুরি একই, বাট আকারটা আলাদা, এটা ছোট, এটা হচ্ছে বড়। তাহলে এই অপশানটা আমরা খুঁজে পাবো এইখানে, এই যে ত্রিভুজ দুটির আকৃতি এক কিন্তু এদের আকার হবে আলাদা। হলো, ওকে, চলে যাও নেক্সট। নাম্বার ফোর্থ কি আমরা দেখছি, ভালো করে বুঝবে। আর একক বহির্ব্যাসার্ধ এবং আর একক অন্তর্ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা অর্ধগোলাকৃতি একটা বাটি, আমাদের বাড়িতে আমরা যে বাটি ব্যবহার করি, সেই বাটির সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, অ্যাকচুয়াল যে কোনো বাটি দুটো তল থাকে, তাই না? একটা ভেতরে আর একটা বাইরে, দুটোই কিন্তু বক্রতল। তাহলে বাইরের বক্রতলটা কি হচ্ছে, 2πr², ক্যাপিটাল। এবার ভেতরটার কি হচ্ছে, 2πr², স্মল। জাস্ট যোগ করে দাও, তাহলে যোগ করলে আমরা 2π কমন পেয়ে যাব, r² যোগ r², এটা হয়ে যাবে আমাদের সঠিক। তাহলে এটা আমরা কোন অপশানে পাচ্ছি, এই যে দেখো অপশান এতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে অপশান এ, তাহলে যাওয়া উচিত। নেক্সট চলে এসো, আমরা এর পরের দাগ চলে যাই, নাম্বার 5। আচ্ছা, 5-এর দাগটা আমরা একটু ভালো করে দেখি। 5-এর দাগটা আমরা কি দেখছি, 5-এর দাগ এইটা বলছে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ক্ষেত্রে কোনো কোণের একটি রশ্মি ঘড়ির কাঁটার দিকে, ভালো করে খেয়াল করো, ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ একবার আবর্তন করে আবার প্রথম অবস্থানে ফিরে আসে, তখন উৎপন্ন কোণ তাহলে কত হয়? আচ্ছা বাবু, যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে নিশ্চয়ই কোণটা হবে ঋণাত্মক, তাই না? ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণায়মান রশ্মির আবর্তনে ঋণাত্মক কোণ তৈরি হয়, এবং যেহেতু একবার পূর্ণ আবর্তন কমপ্লিট হলো, তাহলে সেক্ষেত্রে 360 ডিগ্রি, মানে অ্যাকচুয়াল কোণটা -360 ডিগ্রি। তো এক্ষেত্রে কোন অপশান যাচ্ছে, অপরিবর্তিত হবে না 160, 360 কমে যাবে, তাই না? তাহলে এটা অপশান সি হয়ে যাচ্ছে সঠিক। তাহলে 5-এরটা হয়ে যাচ্ছে আমার অপশান সি। নেক্সট চলে যাও 6-টা, বলছে শ্রেণীতে প্রথম 15 জনের গড় বয়স নাকি x1 বছর, এবং পরবর্তী 20 জনের বয়স হচ্ছে x2 বছর। তো এই 35 জন, মোট 35 হচ্ছে না, 15 জন ছিল আর এদিকে 20 জন, তাহলে মোট 35 জন। এই 35 জনের গড় কী হবে, গড় বয়সটা কী হবে? মাথায় রাখতে হবে আমাকে সবসময় যে গড় মানেই কিন্তু সবসময় মান সমষ্টি বাই মান সংখ্যা। তাহলে একটা বিষয় আমার কাছে পরিষ্কার একদম, মান সংখ্যাটা কেন না, পূর্বে 15 ছিল, পরে 20 বলেছে, তাহলে এই জায়গাটা পরিষ্কার, বাই মান সংখ্যা বসিয়েছি। এবার লবে আমাকে মান সমষ্টি রাখতে হয়। খেয়াল করো, 15 জনের গড় বয়স ছিল, 15 জনের, এই যে 15 জনের গড় বয়স ছিল x1 তাহলে 15 জনের মোট কত হবে না, 15 ইন্টু x1 হলো। আর বাকি 20 জনের ক্ষেত্রে একই বিষয়, 20 ইন্টু x2 হলো।
তাহলে এটা প্রথম 15 জনের মোট বয়স, এটা পরবর্তী 20 জনের মোট বয়স, তাহলে মোট 35 জনের বয়স পেতে গেলে এটাকে যোগ করছি। বোঝা গেল কি? এটা অপশান দেখো ডিতে আছে, ডির সঙ্গে এটা সম্পর্কিত। হলো, একটু ইউনিক টাইপের কাজগুলো এই সেটে আছে। তো আমরা এমসিকিউগুলো শেষ করলাম। নেক্সট এবার চলো শূন্যস্থান দেখি একটুখানি। শূন্যস্থানগুলো দেখতে থাকো। প্রথমটা কি বলেছে? সাব্বা ও দীপকের অংশীদারি কারবারে দীপকের মূলধনের আনুপাতিক ভাগহারে, দীপকের মূলধনের আনুপাতিক ভাগহার দেওয়া আছে হলে দীপকের মূলধন সাব্বার মূলধনের ড্যাশ গুণ, কত গুণ হবে বের করতে বলেছে। একদম সোজা কিন্তু গল্পটা। তাহলে দেওয়া আছে যেটা তোমাকে 2-এর দাগ থেকে 1-এরটা দেওয়া আছে তোমাকে কি না, দীপকের মূলধনের আনুপাতিক ভাগহার, দীপকের মূলধনের আনুপাতিক ভাগহার দেওয়া আছে 2/7। আচ্ছা আমাকে একটা কথা বলো, আনুপাতিক ভাগহার বলতে আমরা কি বুঝি? না, অনুপাতের পদ দিতে হয়, বাই দিয়ে আনুপাতিক সমষ্টি দিতে হয়। একটা বিষয় তো পরিষ্কার যে অনুপাতের একটা পদ হচ্ছে 2, তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল আনুপাতিক সমষ্টি। তাহলে আর সমষ্টি করতে গেলে একটা নিশ্চিত তো 2 যাচ্ছেই, 7 বজায় রাখার জন্য আমরা যোগ 5 লিখতে পারি। ওকে, তাহলে দীপকের জন্য অনুপাতের যে পদটা আমরা পেয়েছি 2, আর একটা যে ক্যান্ডিডেট ছিল সাব্বা, তাহলে তার জন্য 5 হওয়া উচিত। তাহলে সাব্বার ক্ষেত্রে আনুপাতিক ভাগহার কত পাবো? সাব্বার জন্য তাহলে 5, বাই ভাগহারের জন্য সমষ্টি 7 আসবে। হলো, এবার যেটা জানতে চেয়েছিল, দীপকের মূলধন সাব্বার মূলধনের কত গুণ, ভাগ করলে পেয়ে যাই। এবার কেউ যদি মনে করো স্যার আর একটু পরিষ্কার করে বুঝতে চাইছি, তাহলে দীপকের মূলধন বলতে এইটা, দীপকের মূলধন সাব্বার মূলধনের ড্যাশ গুণ, দীপকের মূলধন সমান সাব্বার মূলধন এর ড্যাশ গুণ, আমরা ধরে নিচ্ছি সাপোজ এক্স গুণ, তাহলে এক্সের মানটা বের করলেই তো হলো। তাহলে আমরা এখান থেকে এক্স সমান সমান কি লিখব? 2/7 গুণ 7/5, অনন্য হয়ে যাবে। 7 যদি কেটে যায় 2/5, এটা একবারেও করে ফেলা যায়, জাস্ট অনেকে বুঝতে হয়তো অসুবিধা হতে পারে, তাই জন্য আমি এটা জাস্ট দেখিয়ে দিলাম। তাহলে কত গুণ লিখব? 2/5 গুণ লিখব। হলো, নেক্সট চলে যাও। এর পরেরটা দেখো, এর পরেরটা যেটা দেখাচ্ছে যে এক্স ও ওয়াই দুটি চল এবং তাদের সম্পর্কিত মানগুলো দেওয়া আছে। তাহলে এক্স আর ওয়াই কীরকম ভেদ সম্পর্কে আছে সেটা আমাকে বের করতে হবে। বেশ সোজা কিন্তু, টেক্সট বইয়েও আছে, তোমরা করেছো। একদম শর্টকাট দেখো ভালো করে। এটাকে এক্সের মান 5 থেকে 4 হয়েছে, মানে গল্পটা দাঁড়াচ্ছে মান কমছে। ওয়াইয়ের মান 10 ছিল, সেখানে 12.5 হয়েছে, বেড়ে গেছে। একটা কমছে তো আর একটা বাড়ছে, তাহলে কি ভেদ? না, এটা ব্যস্তভেদ সম্পর্ক হয়, কমলে বাড়ে, ব্যস্তভেদ। হলো, পাঠটা চলে যাও। কোনো চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলো পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি একটি ড্যাশ বৃত্তস্থ চতুর্ভুজ হয়। এটা আমরা টেক্সট বইয়ে একটা প্রয়োগ ছিল, পেয়েছি নিশ্চয়ই। হলো, বৃত্তস্থ চতুর্ভুজ। নেক্সট, একটি আয়তক্ষেত্রাকার টুকরোর দৈর্ঘ্যকে অক্ষ করে, অর্থাৎ একটা আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য তাকে অক্ষ করে অক্ষের চারপাশে টুকরোটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় সেটাকে। এটা একটু ছবিটা ভালো করে দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এটা তাহলে ছিল 4-এর দাগ। ধরো এটা একটা আয়তক্ষেত্র হলো, এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের বলছে দৈর্ঘ্যকে যদি অক্ষ ধরে আমরা ঘুরে নিই, যদি দৈর্ঘ্য, অক্ষ মানে কি, এটা একটা খুঁটি ধরবো,
একেই অক্ষ ধরে যদি আমরা এইভাবে করে যদি আমরা ঘুরে নিই, তাহলে কি হচ্ছে, একটা ঘন বস্তু দেখো তৈরি হয়ে যাচ্ছে, একটা দেখো ঘন বস্তু তৈরি হয়ে যাচ্ছে। এই ঘন বস্তুটা কি? এটা হবে একটি লম্ববৃত্তাকার চোঙ, হবে তো? ওকে, এটা একটা লম্ববৃত্তাকার চোঙ হবে কিন্তু। নেক্সট, এর পরেরটা চলে এসো। বলছে 5-এর দাগ, একটি সমকোণী ত্রিভুজের কোনো একটি সূক্ষ্মকোণের কোসাইন, মানে যেটাকে আমরা কস থিটা বলে থাকি, কোসাইন দ্বারা প্রকাশিত ত্রিকোণমিতিক অনুপাতটি একটি ড্যাশ ড্যাশ অনুপাত বলেছে। তাহলে অ্যাকচুয়াল তুমি কস থিটা কী জানো? তুমি কস থিটা কী জানো? কস থিটা, সাইন থিটা কী হয়? লম্ববায়ু অতিভুজ। কস থিটা কী হয়? কস হয় ভূমি বায়ু অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ হয় কস থিটা। আচ্ছা, আর একটা বিষয় দেখো, অতিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজের সর্বাপেক্ষা বড় বাহু, এটা আমাকে জেনে রাখতে হবে, জানি অলরেডি, তো একবার মনে করিয়ে দিলুম জাস্ট। অতিভুজ বড় বাহু, তার মানে এটা কি, লবটা ছোট হচ্ছে আর হরটা বড় হচ্ছে, অর্থাৎ পূর্বপদ ছোট আর উত্তরপদ বড় হচ্ছে। যে অনুপাতের পূর্বপদ ছোট উত্তরপদ বড়, সেটা কি অনুপাত? মনে করো ওটা হবে লঘু অনুপাত। যদি উল্টোটা হতো, লব যদি বড় হয়ে যেত, তখন সেক্ষেত্রে আমরা গুরু অনুপাত বলতাম, তাই না? ওকে, নেক্সট আমরা পরেরটা দেখে নিই। পরেরটা 6-এর দাগ বলছে, পাড়ার ক্রিকেট খেলায় 5 জন 7 স্কোর করেছে, 4 জন 15, এভাবে 2 জন করেছে 10, আর 11 স্কোর করেছে 2 জন। তাহলে খেলায় স্কোরের সংখ্যা গুরু মান কত? আমি এটা না বোঝানোর জন্য তোমাকে একটা টেবিল করতে বলবো, তাহলে হবে কি না, এই কাজগুলো আর তুমি কখনো ভুল করবে না। দেওয়া ছিল যেটা 5 জন 7 স্কোর করেছে, তাহলে আমি একদিকে রাখি লোক সংখ্যা আর একদিকে রাখি স্কোর বা রান, হলো। তো 5 জন করেছে 7, 4 জন করেছে 15, তাহলে 4 জন করেছে 15, 2 জন করেছে 10, 2 জন করেছে 10, এবং 11 স্কোর করেছে 2 জন, 11 স্কোর করেছে 2 জন। এবার জানতে কি চেয়েছে দেখো ভালো করে, বলছে খেলায় স্কোরের সংখ্যাগুরু মানটা তাহলে কত? স্কোরের সংখ্যাগুরু মান, স্কোর অ্যাকচুয়াল দেখো খেয়াল করে, যে স্কোরের সংখ্যাগুরু মান বলতে 5 জন লোক স্কোরের সংখ্যাগুরু মান, অর্থাৎ কোন স্কোরটা ক্ষেত্রে লোক সংখ্যা বেশি, পরিসংখ্যাটা বেশি। লোক সংখ্যা কি? পরিসংখ্যা। আমরা কি জানি, অ্যাকচুয়াল সর্বাধিক পরিসংখ্যাটাই হচ্ছে কি, সর্বাধিক পরিসংখ্যাটাই হচ্ছে সংখ্যাগুরু মান। খেয়াল করো যে 7 রান করা লোকের সংখ্যা কিন্তু সব থেকে বেশি, 7 স্কোর করা লোকের সংখ্যা এফআইটা সব থেকে বেশি। তাহলে এক্ষেত্রে স্কোরের সংখ্যাগুরু মান নিশ্চিত রূপে 7। বোঝা গেল? সংখ্যাগুরু মান মানে সর্বোচ্চ পরিসংখ্যা। এবার এক্ষেত্রে লোক সংখ্যাটাই তো পরিসংখ্যা, তাহলে আমরা সব থেকে বড় পরিসংখ্যা দেখতে পাচ্ছি 5কে। তাহলে 5 এটা কোন স্কোরের জন্য? না 7-এর জন্য বরাদ্দ। বোঝা গেল নিশ্চয়ই? ওকে, চলো নেক্সট আমরা এরপরে সত্য মিথ্যাগুলো দেখি। সত্য মিথ্যাগুলো এরপরে দেখে নিই। 3-এর দাগ যাব, 3-এর দাগের প্রথমটা কি দেওয়া আছে দেখা যাক। 3-এর দাগের প্রথমটা, কোনো টাকার 1 দিনের সুদ কত পয়সা হলে মাসিক সরল সুদের হার 10%? এটা প্রশ্নটা একটু মিসিং আছে,
সত্য মিথ্যার ক্ষেত্রে কত পয়সা জানতে চেয়েছে, পয়সার পরিমাণটা জানতে চেয়েছে। হ্যাঁ, কিছু একটা ডেটা মিসিং যাচ্ছে। যাই হোক, আমরা এটা করেই ফেলি অঙ্কটাকে। তাহলে কোনো টাকার একদিনের সুদ কত পয়সা, কোনো টাকা, সেই টাকাটা আমরা বুঝতে পারছি না এখনো। তাহলে টাকাটাকে যদি ধরে নিই আমরা এক্ষেত্রে যে মূলধনটা বা আসল আমরা ধরে নিই যে পি টাকা। একদিনের সুদ কত পয়সা হলে, একদিনের সুদ, একদিন সময়টা দেওয়া আছে তাই তো, তাহলে সময়, সময় সমান সমান কত দেওয়া আছে না, একদিন দেওয়া আছে। আচ্ছা, একদিনকে আমরা এটাকে যদি বছরে নিয়ে নিই 1/365, এটা হয়ে গেল আমাদের বছর এককে। এবার বলছে একদিনের সুদ কত পয়সা হলে মাসিক সরল সুদের হার 10% হবে। এক মাসের সুদের হার বলছে 10%, এক মাসের সরল সুদের হার হচ্ছে 10%। তাহলে এক মাসের সুদের হার দেওয়া আছে কত না, 10% দেওয়া আছে তাই তো। আচ্ছা, এক্ষেত্রে আচ্ছা দেখো তো, এক মাসের সুদের হার হচ্ছে এত, তাহলে এক বছর মানে 12 মাসের ক্ষেত্রে এটা কত হয়ে যাচ্ছে, 12 × 10 মানে হচ্ছে 120%। তো এক্ষেত্রে আমরা এখান থেকে বের করব যে সুদ কত পয়সা। তাহলে সুদ আই, আই সমান সমান কি হয়ে যাবে না, পি হবে টি, টি হচ্ছে গিয়ে তোমার 1/365, আর হবে, আর আমরা লিখেছি 120% বাই 100। প্রশ্নটা কিন্তু শুরুতেই বলছি মিস্টেক আছে এখানে কিছু, তো এবার কাটাকুটি করলে যা আসে এর পরিপ্রেক্ষিতে আনসার এটাই। অ্যাকচুয়াল সত্য বা মিথ্যা এই প্রশ্নে নির্ণয় করতে গেলে আরও তথ্য প্রয়োজন ছিল, এটা কিন্তু মিসিং আছে, সো এটা আর করার প্রয়োজন নেই। নেক্সট চলে আসো দুয়েরটা। একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজের মধ্যে একটি বাস্তব কিন্তু অপরটি বাস্তব নয়, না তা তো হবে না। আমরা এরকম পড়েছি না যে বীজ দুটো বাস্তব ও সমান, আবার বীজ দুটো বাস্তব ও অসমান, অথবা বীজদ্বয় কাল্পনিক। তাহলে বাস্তব কিন্তু হতেই হবে, একটা বীজ বাস্তব আর একটা বীজ বলছে বাস্তব নয়, তা কিন্তু হবে না। বীজদ্বয় বাস্তব হতে হবে, বাস্তব সমান হতে পারে, বাস্তব অসমান হতে পারে। তো সেই জায়গা থেকে বীজদ্বয়কে অবশ্যই বাস্তব হতেই হবে, দুটো বীজকেই। তো এটা কিন্তু ভুল আছে। নেক্সট বলছে কয়েকটি ভিন্ন বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান সমান। কয়েকটা ভিন্ন বৃত্ত, অর্ধ, ধরো আমি এখানে ছবিটা আঁকি তাহলে আরও ভালো বোঝা যাবে তোমার। তো 3-এর দাগ, কয়েকটা ভিন্ন বৃত্ত, আমি এখানে একটা বৃত্ত দেখলাম, এখানে একটা বৃত্ত দেখলাম, অর্ধবৃত্তস্থ কোণের মান সমান বলেছে, ধরে নাও এগুলো সব ব্যাস। তাহলে স্বাভাবিকভাবে এটা অর্ধবৃত্তস্থ কোণ, আর এর ক্ষেত্রে এটাও অর্ধবৃত্তস্থ কোণ। আচ্ছা, আমরা তো জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ 90° হয় তাই তো। তো এবার বলেছিল যে বৃত্তগুলো অবশ্যই সর্বসম, সর্বসম মানে একটু আগেই যেটা বলে গেছিলাম যে একটার সঙ্গে কেটে আর একটাকে ফেলে দাও যে দুটো একদম মিলে গেছে। আমি ইচ্ছে করেই এটা ছোট বড় করে আঁকলাম যাতে ভালো বোঝা যায়। মিলে যাবে কি আদতেও, বা এর তুলনায় আরও বড় বৃত্ত তৈরি করলাম, একদম পুরোপুরি সেম সেম মিলে যাবে না, তাহলে সেই সেন্সে এটাও কিন্তু মিথ্যা ছিল। হলো, নেক্সট চলে যাও। নেক্সট আমরা নাম্বার 4 দেখব। 4-এর দাগ দেখো, বলছে লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ভূমির উপর লম্ব অঙ্কন করা হলে তা ওই ভূমিকে যে কোনো বিন্দুতে স্পর্শ করতে পারে। তাহলে কোনো একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর প্রসঙ্গ এলো, নাম্বার 4। তো একটা শঙ্কু এঁকে নিই।
এটা একটা লম্ব বৃত্তাকার শঙ্কু হলো। এবার লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ভূমির উপর একটা লম্ব অঙ্কন করলাম। সেটা কি অ্যাকচুয়ালি উচ্চতা, তাই না? লম্ব অঙ্কন করলাম। লম্ব অঙ্কন করলে যে কোনো বিন্দুতে স্পর্শ করতে পারে না? যে কোনো বিন্দুতে তো স্পর্শ করবে না, যে বৃত্তটা থাকবে তার কেন্দ্রবিন্দুতে স্পর্শ করবে। তাহলে অ্যাকচুয়াল ওটাই সঠিক, যে কেন্দ্রবিন্দুতে স্পর্শ করবে। তাহলে এটা কিন্তু ভুল ছিল। হলো, নেক্সট চলে যাও। 5-এর দাগ, মানে ভুল, ওটা মিথ্যা। নেক্সট 5-এর দাগ দেখো। একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণ থিটা এর সাপেক্ষে লম্বের দৈর্ঘ্যটা বলছে বেশি ভূমির দৈর্ঘ্য অপেক্ষা। তাহলে কি করব আমরা? একটা ছবি আঁকি না। 5-এর দাগে বলছে কোনো একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকছি। এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকছি। হলো, কোনো একটা সমকোণী ত্রিভুজের এক, কোথায় গেল, আচ্ছা, কোনো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্বের দৈর্ঘ্যটা বেশি ভূমির দৈর্ঘ্য অপেক্ষা। দেখে নাও প্রশ্নটা। লম্বের দৈর্ঘ্যটা বেশি, লম্বের দৈর্ঘ্যটা বেশি কার থেকে? ভূমির থেকে। আচ্ছা, থিটা হচ্ছে এই কোণটা ধরে নিচ্ছি। তাহলে লম্ব এইটা, লম্ব এইটা, এইটা বেশি ভূমি থেকে, এটা বেশি, তাহলে এটা কম হবে। হলো, এবার বলছে হলে থিটা এর মান 30 ডিগ্রি হতে পারে না। থিটা এর মান, এই যে থিটা এর মান বলছে 30 ডিগ্রি হতে পারে না। আচ্ছা, তার আগে বলো আমাকে, অ্যাকচুয়াল লম্ব আর ভূমি দিয়ে একটা ত্রিকোণমিতিক অনুপাত তৈরি হয় তো, তাই না? একটা ত্রিকোণমিতিক অনুপাত তৈরি হয়, একটা নয় দুটো হতে পারে, ট্যান হতে পারে। তাহলে এখানে ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান আমরা কি লিখব? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। হলো, আচ্ছা, এবার কি বলেছে দেখো তো, যে এটা নাকি 30 ডিগ্রি হতে পারে না। প্রশ্নে বলেছে লম্বটা বেশি, এটা কিন্তু বেশি। এটা যেহেতু বেশি তাহলে এটা কম তো। তাহলে এটা কি? এটা বেশি দেওয়া আছে, এটা কম দেওয়া আছে। যেহেতু যেহেতু এখানে বলছে যে থিটা এর মান 30 হতে পারে না। আচ্ছা, আমরা থিটা এর মান 30 দিয়ে দেখি। ট্যান 30, মনে করার চেষ্টা করো তো, ট্যান 30 কত হয় না? 1/√3, তাই তো? আচ্ছা, 1/√3, √3 এর মান কত হয়? কোথায় গেল এইটা, এই √3 এর মান কত হয়? 1/1.732। এবার ভালো করে বোঝো, প্রশ্নে বলে দেওয়া আছে যে লম্বটা বেশি, এইটা 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 হচ্ছে বেশি, আর এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে কম। কিন্তু আমরা যদি এখানে ট্যান থিটার আমরা 30 ডিগ্রি যদি মান পুট করি, এই জায়গাটা কি হচ্ছে? এইটা কম হয়ে যাচ্ছে আর এইটা বেশি হচ্ছে। মানে সত্যি সত্যি থিটা এর মান 30 ডিগ্রি হলে হবে না, কিন্তু এক্ষেত্রে ম্যাচ করছে না তো। বোঝা গেল? ওকে, তাহলে এটা কিন্তু সত্য ছিল। এই প্রথম আমরা সত্য পেলাম এই এক্ষেত্রে। নেক্সট, রাশিবিজ্ঞানে সামেশান এফআই হচ্ছে গিয়ে এন। অ্যাকচুয়াল সামেশান মানে কি? সমষ্টিকরণ। তাহলে কি? এফআই হচ্ছে পরিসংখ্যা, পরিসংখ্যার যোগফল ক্রমযৌগিক পরিসংখ্যা হয় এবং সর্বশেষ ভ্যালুটাই তো এন হয়ে থাকে, তাই না? তাহলে এটা কিন্তু সত্য ছিল একদম। ওকে, এই পর্যন্ত থাক, অনেকটা রাত হয়ে গেছে আজকে। আবার আমরা নেক্সট ডেটে আরেকটা ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব। তো আর ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর মাধ্যমিক 2026-এর জন্য এরকম এবিটিএ টেস্ট পেপার এর বিভিন্ন প্রশ্নগুলো কিংবা হচ্ছে আউট অফ টেক্সটের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে কন্টিনিউ আলোচনা চলতে থাকবে। এবার যারা চ্যানেলে নতুন, তাই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলো, টাটা।